ভিলেনের সাথে মজা করার মুড নেই। শুদ্ধ রেগে বলে, তোর বোনকে থাপড়ে বিয়ে করব, ওকে বলে দিস। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হাসলো। এর বিরহ যে তার বোন কবে শেষ করবে কে জানে। ইরফান ঘরের ভেতরে গিয়ে হাতের কাপড় আর বই বিছানার উপর রাখে। মায়েরা বিছানার উপরই বসেছিল, জামা আর বই দেখে অবাক হয়ে বলে, বই এনেছেন কেন? ইরফান গম্ভীর গলায় বলে। চেঞ্জ করে পড়তে বসবে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি আজ পড়বো না, ইনায়া আপুর কাছে যাব আমি। কথাটা বলে বিছানা থেকে নেমে বাইরে বেরোতে নিলে ইরফান মায়েরার হাত টেনে তার সামনে এনে বলে, হিস্টুপিট, থপ্পড় খেতে না চাইলে চুপচাপ যা বলছে কর। মায়েরা অসহায় মুখ করে রাখে, একটু ভেবে মাথা নিচু করে বলে, আমি আমার ঘরে গিয়ে চেঞ্জ করব। ইরফান এক পায়ে গিয়ে শার্টের হাতা গুটিয়ে রেগে বলে, ওকে ফাইন, আমি চেঞ্জ করে দিচ্ছি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, দুপা পিছিয়ে গিয়ে দুদিকে মাথা নাড়িয়ে দ্রুত বলে, না, আমি এখানেই চেঞ্জ করছি। গো। মায়েরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, আপনি বাইরে যান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা লক করতে ভোলেনি। মায়রার মুখ জুড়ে ভীষণ অসহায়ত্বের খেলা। ডান দিকে তাকালে ফ্লোর টু সিলিং আয়না চোখে পড়ে। মায়রা দ্রুত পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। এত বড় আয়না বেশ পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। তার খুব পছন্দ হলো। এমন আয়না সে কখনো দেখেনি। গ্রামে বড় হয়েছে, কিভাবে দেখবে? তবে ফোনে দেখেছিল, বাস্তবে দেখেনি। এই প্রথম সামনে থেকে দেখলো। আয়না থেকে চোখ সরিয়ে ঘরের অন্যান্য ফার্নিচারের দিকে তাকালো। মায়রা ভীষণ অবাক হয়। অমন তেরা মাথার চুল, ইয়া বড় বড় পাগল লোকের ঘরে এত গোছালো কি করে? কিছু ফার্নিচার সাদা আর কিছু কালো, অন্য কালারের একটা ফার্নিচারও নাই। মায়েরা তার স্বামীকে পছন্দ না হলেও তার এই গোছালো ঘর ভীষণ পছন্দ হলো। পরনে এলোমেলো শাড়ির দিকে একবার তাকালো, খুলতে চাইলো, কিন্তু ইনা এত এত পিন লাগিয়ে দিয়েছে। মায়েরা একটু চেষ্টা করে রেখে দিল। বিরক্ত লাগছে তার, মাথা ব্যথা করছে। চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে চোখ বুঝলো। বিছানার চাদরটাও সাদা। মায়েরা কিছু একটা ভেবে বিছানা থেকে নামতে চাইলো, কিন্তু মাথা ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগলো। তাই আবার চুপচাপ শুয়ে পড়লো। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করলো, ছটফটালো মাথা ব্যথায়। তার ঘরে গেলে একটা ওষুধ খেতে পারলে ভালো হতো, কিন্তু এখন উপায় নেই। কিছুক্ষণের মধ্যে মায়েরা ঘুমিয়ে যায়। রাত বাজে 11টা। ফায়েজেরা সবাই চলে গিয়েছে। রুমা বেগম ক্লান্ত শরীরে বিছানায় এলিয়ে দিয়েছে। সবাই বেশ ক্লান্ত থাকায় আজ দ্রুত ঘুমিয়েছে। ইরফান তার ঘরে এসে দরজা লক করে উল্টো ঘুরে তাকালে বিছানায় নজর পড়লে চোখ জোড়ায় বিস্ময়ে ভর করে। মায়েরা দরজার দিকে মাথা দিয়ে শুয়েছে। খাটের কিনারায় মাথা রেখে চুলগুলো নিচে নামিয়ে দিয়েছে। কোমরের নিচ অব্দি চুলগুলো মেঝেতে ছড়িয়ে লুটোপুটি খায়। মায়েরা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলে দেখলো, দৃষ্টি নামিয়ে মায়েরার দিকে ভ্রু কুচকে তাকায়। ফ্যানের বাতাসে ছেড়ে রাখা চুলগুলো যেন দুলিয়ে দুলিয়ে নতুন ছন্দে নৃত্যরত। ইরফান চোখ সরিয়ে নেয়। শার্টের 3টা বোতাম খোলা, ঘেমে গিয়েছে। সোফার টেবিলের উপর থেকে এসির রিমোট নিয়ে এসি অন করলো। ফ্যানের সুইচ অফ করতে গিয়েও কি মনে করে যেন করলো না। ধীর পায়ে এগিয়ে মায়েরার মেঝেতে পড়ে থাকা এলোমেলো চুলগুলো বরাবর দাঁড়ায়। সে যেখানে জামা আর বই রেখে গিয়েছিল সেগুলো সেখানেই আছে। গায়ের শাড়ির অবস্থা বেহাল। ইরফান মায়েরার কাজে বিরক্ত হয়। ফ্যানের হালকা বাতাসে মায়েরার মুখের উপর ছোট ছোট চুলগুলো খেলা করে বেড়ায়। ফর্সা গোলগাল শান্তমের মুখ পানে ইরফান অনুভূতিহীন দৃষ্টিতে গম্ভীর মুখাভাবে চেয়ে রইল। কতক্ষণ নিজেও বুঝল না। মায়েরা ঘুমের মাঝে নাড়াচাড়া করে উল্টো হয়ে শুয়ে পড়ে। দুহাত সামনের দিকে বাড়িয়ে দিলে এক হাত ইরফানের দুপায়ের মাঝ বরাবর গেলেও আরেক হাত ইরফানের হাঁটুর সাথে লেগে যায়। মাথার চুলগুলো উল্টো হয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ায় মায়েরার ঘাড় উন্মুক্ত হয়ে যায়। ইরফান অদ্ভুতভাবে মায়েরার দিকে তাকালো। তার পায়ের সাথে লেগে থাকা মায়েরার হাতের দিকে একবার তাকালো, এরপর চোখ তুলে তাকালো। মায়েরার ফর্সা উন্মুক্ত ঘাড়ের পানে দৃষ্টি পড়লে চোখ সরিয়ে বিড়বিড় করে, স্টুপিড। এই বলে ব্যালকনিতে চলে যায়। এসি প্লাস ফ্যানের বাতাসে মায়েরার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। মেয়েটা ঘুমের মাঝে নিজেকে গুটিয়ে শুটিয়ে মেরে শয়, তবুও ঠান্ডা কমে না। বারবার এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙে গিয়েছে। পিটপিট করে চোখ মেলে তাকায়, বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায়। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। দেয়াল ঘড়িতে চোখ পড়লে দেখে 11:30 প্রায় বেজে গিয়েছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। আশেপাশে তাকালে ইরফানকে না দেখে দরজার দিকে তাকালো। ওই লোক কি এখনো আসেনি ভাবলো। এসে যদি দেখতো সে তার বিছানা পুরো দখল করে শুয়ে আসছে, নিশ্চিত তাকে দোতলা থেকে ফেলে দিত। বিড়বিড় করলো, দয়া মায়াহীন লোক একটা। ডান হাতে মাথার চুলটা টেনে ধরলো। মাথা ব্যথা তীব্র হারে বেড়েছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। দরজার দিকে এগিয়ে গিয়ে নিজে নিজে খোলার চেষ্টা করলো, পারছে না। এটা কিভাবে লাগায়? বিরক্ত হয় মায়েরা।
পেছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ আসে। কি করছো? ইরফানের গলা পেয়ে মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। এই লোক কখন আসলো আমতা আমতা করে বলল। দরজা খুলে দিন। ইরফান হ্যাঁ না কিছুই বলল না, চুপচাপ মায়েরার দিকে চেয়ে থাকে। মায়েরার মুখ ফোলা, চোখ দুটো হালকা লাল, ডান গালে কয়েকটা দাগ পড়েছে। মায়েরা ইরফানকে তার দিকে এমন চুপচাপ অনুভূতিহীন চোখে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নেয়। আবারও চোখ তুলে তাকালে দেখে ইরফান সেভাবেই চেয়ে আছে। মায়েরা আবারও আমতা আমতা করে বলে। দরজাটা খুলে দিন প্লিজ। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গটগট পায়ে এসে দরজা খুলে দিলে মায়েরার ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালে মাথাটা কেমন চক্কর দিয়ে উঠে। ইরফান মায়েরার ডান বাহু চেপে ভ্রু কুচকে বলে। হোয়াট হ্যাপেন? মায়েরা চোখ বুজে বা হাতে মাথার চুল টেনে ধরে। ইরফান মায়েরা নীরবতায় থমকে বলে। স্টুপিড, হোয়াট হ্যাপেন? মায়েরা বিরক্ত হয়, এখন শুধু ইংলিশ ছাড়বে আর তাকে ধমকাবে। রেগেমেগে চোখ খুলে বলে। আপনার জন্যই তো ওষুধ খেতে পারিনি। আমায় বন্দি করে রেখেছিলেন কেন আপনি? উফ, আমার মাথা ছিঁড়ে গেল। ইরফান রেগে শক্ত হাতে মায়েরার হাত চেপে বলে। স্টুপিড, বাজে না বকলে থাকতে পারো না। কি হয়েছে? মায়েরা বিরক্তি নিয়ে রেগে বলে। মাথা ব্যথা করছে বুঝলেন? ওহ, আপনি তো আবার ইংরেজ। বাংলা বলতে বুঝতে কষ্ট তো হয়। হেডেক হেডেক। ইরফান শক্ত হাতে মায়েরার মুখ চেপে ধরে। সেভাবে ধরেই মায়েরাকে তার ঘরে নিয়ে যায়। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে। মায়েরা দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, কিন্তু বরাবরই ব্যর্থ। ইরফান ফার্স্ট এড বক্স থেকে টাফনিল নিয়ে মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নেয়। মায়েরা উল্টো ঘুরে রেগে ইরফানের বুকে ধাক্কা দেয়, শুধু তার মুখ চেপে ধরে। অসহ্য লোক একটা। ইরফান মায়েরার গাল চেপে রেগে বলে। আমায় রাগিয়ে না, এটাকে এখনই বের হবে এখান থেকে। মায়েরা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার গাল ছেড়ে দেয়। মায়েরা রেগে বলে। আমি থাকতে চেয়েছি এখানে, আপনিই তো আমাকে আপনার এই জেলখানায় আটকে রেখেছেন। অসহ্য লোক একটা। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরোতে নিলে ইরফান মায়েরার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে। অবাধ্যপনা করলে থাপ্পড় দিয়ে শব্দ ফেলে দেবো, স্টুপিড। মায়েরার এই লোকটাকে খুন করতে ইচ্ছা করছে। এগিয়ে এসে খপ করে ইরফানের হাত থেকে ওষুধ নিয়ে টেবিলের উপরে থেকে এক গ্লাস পানি ঢেলে খেতে নেয়। ইরফানের রাগে চোয়াল শক্ত হয়ে যায়, আর নিতে পারছে না একে। মায়েরাকে টান মেরে তার সামনে আনে। ফলস্বরূপ মায়েরার হাত থেকে গ্লাসটা একদম ইরফানের পায়ের উপর ঠাস করে পড়ে। পানিগুলো মেঝেতে ছড়িয়ে যায়। তবে ইরফান নির্বিকার। সে মায়েরার দিকে দাঁতে দাঁত চেপে শক্ত চোখে তাকিয়ে আছে। মায়েরা মাথা নিচু করে ইরফানের পায়ের দিকে তাকায়। কাচের গ্লাসটা সোজা এই লোকের পায়ের উপর পড়ল, অথচ লোকটার কোনো হেলদোল নেই। আসলে গুন্ডার এই লোক, অনুভূতি নেই। সবচেয়ে বড় কথা, তার হাত ধরে মুখ ধরে এমন টানছে কেন এই লোক? মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো গিলে খাওয়া চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দৃষ্টিতে নিজের মাঝে বিদ্যমান বিরক্ত রাগ সব হজম করায় ব্যস্ত হলো। আল্লাহ জানে সে করেছেটা কি। ইরফান বা হাতে মায়েরার কাঁধ চেপে ডান হাতে মায়েরার গাল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে। আর ইউ ম্যাট? খালি পেটে ওষুধ খাচ্ছিলে কেন? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তার তো মনেই নেই সেই দুপুরে খেয়েছিল, এখন 12টা বাজতে চললো। মাঝে ক্ষুধা লেগেছিল কিন্তু খায়নি, আর এখন এমন খালি পেটে ওষুধ খেতে যাচ্ছিল। বিড়বিড় করে। নিজে পাগল তাই আমাকেও পাগল বলছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে। মনে ছিল না। ইরফান মায়েরাকে ছেড়ে রেগে বলে। বক বক করেই তো পেট ভরিয়ে ফেলো, মনে থাকবে কি করে, স্টুপিড। মায়েরা বিরক্ত চোখে তাকায় ইরফানের দিকে। বকবক করে আবার কার পেট ভরে, যত সব আজগুবি কথা। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান আবারও মায়েরার হাত শক্ত হাতে চেপে রেগে বলে। আবার কোথায় যাচ্ছ? মায়েরাও রেগে ইরফানের দিকে তাকায়। তার হাত আর মুখ ব্যথা বানিয়ে দিয়েছে, অসহ্য। ইরফান রাগী চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা হতাশার শ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলে। দয়া করে ছাড়ুন, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। কিছু খেয়ে ঔষধ খাবো আমি। ইরফান থতমত খেয়ে মায়েরার হাত ছেড়ে গম্ভীর গলায় বলে। ও ইয়েস, শিওর, গো। মায়েরা নিচে নেমে চারিদিকে অন্ধকার দেখে। সবাই ঘুমিয়েছে বোধহয়। খাবার যে কোথায় সে তো জানে না, কোথায় খুঁজবে। টেবিলে তো পানি ছাড়া কিছুই নেই। মিটিমিটি আলোর মাঝে মায়েরা চেয়ার টেনে বসলো। এরপর 2 গ্লাস পানি খেয়ে নিল। তৃতীয় গ্লাস পানি ঢালার সময় পাশ থেকে ইরফানের কণ্ঠ পায়। থাপ্পড় খাবার জন্য এত তোলা? মায়েরা ধরফর করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কয়েক হাত দূরত্বে দাঁড়ানো ইরফানকে ঝাপসা দেখলো। মায়েরা ভ্রু কুচকালো। উপর থেকে নিচে আসলো কখন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে। খাবার কই? মায়েরার মিনমিনে কণ্ঠ। খুঁজে পাইনি। ফ্রিজ চেক করেছিলে? মায়েরা ভাবে তাই তো, আসলে তার ঘুম পাচ্ছে। টেবিলে থাকলে ঝটপট খেয়ে নিত। আবার কে খুঁজতে যাবে? তাই পানি খেয়ে পেট ভরিয়ে ওষুধ খেতে চাইছিল। মায়েরা চুপ থাকা ইরফান আরও রেগে যায়, ধমকে বলে। অ্যানসার মি, স্টুপিড। মায়েরা কেঁপে ওঠে। এই লোকটা তার পিছু ছাড়ছে না কেন? অসহ্য একটা। বিড়বিড় করতে করতে ফ্রিজ খুললে দেখতে পায় একদম সামনেই একটা প্লেট। ইরফান ডাইনিংয়ের লাইট জ্বালিয়ে দিয়েছে। মায়েরা প্লেটের ঢাকনা সরিয়ে বুঝলো হয়তো তার শাশুড়ি মা তার জন্যই সাজিয়ে রেখেছে প্লেটটা।
ধীর পায়ে এগিয়ে এসে চেয়ারে বসে খেতে শুরু করলো। আর চোখে বাঁদিকে তাকালে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে খাওয়ার গতি কমালো। এভাবে তাকিয়ে থাকলে কি খাওয়া যায়? কিছুক্ষণ খাবার নেড়েচেড়ে ঘাড় বাঁকিয়ে থেমে থেমে বলে। আপনি যান। ইরফান ভ্রু কুচকে তাকায়, এগিয়ে এসে মায়রার পাশের চেয়ারে বসে পড়ে। মায়রা থতমত খেয়ে যায়। ইরফান ফোন স্ক্রল করতে করতে গম্ভীর গলায় বলে। ফিনিশড ইট ফার্স্ট। মায়রা তার প্লেটের দিকে তাকায়, মুখটা অসহায়। ডান দিকে সরে এসে একদম চেয়ারের কোনায় বসে আর চোখে ইরফানের দিকে একবার তাকায়। ইরফান দুহাত মেলে টেবিলের উপর রাখায় তার হাত মায়রার হাতের সাথে লাগছে। মেয়েটা বাম হাত নামিয়ে তার কোলের উপর গুটিয়ে রাখলো। আর একটু চেপে যেতে চাইলে ইরফান ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে। মেঝেতে বসে খেতে চাইছো? মায়রা চেয়ার থেকে আরেকটু সরতে গিয়ে পড়তে নিলে টেবিলের কোণা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে তাকায়, চোখে মুখে তীব্র বিরক্তর সাথে রাগ। মায়রার কাঁদতে ইচ্ছা করছে, আমতা আমতা করে মুখ ফসকে বলে। আপনি প্লিজ যান, আপনাকে ভূতে ধরেছে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে। হোয়াট? মায়রা কেঁপে ওঠে। এরই মাঝে ইরফানের ফোনে কল আসলে ইরফান দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকায়। এরপর চেয়ার থেকে উঠে প্যান্টের পকেটে ডান হাত গুজে দাঁড়ায়, বা হাতে কল রিসিভ করে কানে ফোন ধরে সিরিয়াস হয়ে কথা বলতে থাকে। মায়েরা একটু স্বস্তি পায়, দ্রুত গপাগপ করে খেয়ে খাবার শেষ করে। তার ভয় লাগছে, ভাবছে ইরফানের উপর কোনো জিন ভর করেনি তো। এর চেয়ে ঠাস ঠাস করে মেরে দেওয়া ইরফানই ভালো। কম ভয় লাগতো, কিন্তু এখন জিনের কথা ভেবে মায়রার প্রাণ যায় যায় অবস্থা। খাবার শেষে ওষুধটা খেয়ে এক দৌড়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় মায়রা। তার মনে হচ্ছে হয় ইরফানকে জিনে ধরেছে, নয়তো তার এতবার মুখ ফসকে পাগল বলে আল্লাহ তার কথা কবুল করে নিয়েছে। তাই ইরফান তার সাথে অস্বাভাবিক আচরণ করছে। ইরফান কথা বলার মাঝেই দেখলো মায়রার দৌড়ানি। ফোন কেটে গম্ভীর চোখে মায়রার ঘরের বন্ধ দরজার পানে চেয়ে রইল, কিছুক্ষণ বিড়বিড় করলো। স্টুপিড বাদর। এরপর ডাইনিং এর লাইট অফ করে 2 সিঁড়ি পরপর দ্রুত পায়ে উপরে উঠে যায়। ফায়েজের বাবা মা গ্রামে গিয়েছে। বাড়িতে ফায়েজ আর তার বোন ফারা। ফায়েজ, শুদ্ধ আর ইরফান ফায়েজের রুমে বসে কথাবার্তা বলছে। যদিও ইরফান চুপচাপ, প্রয়োজনে দু একটা কথা বলছে, নয়তো চুপচাপ ফোন স্ক্রল করে। ফায়েজ শুদ্ধ তাদের মতো কথা বলছে। ইরফান কেমন এটা তো তাদের কাছে নতুন না। ফায়েজ হঠাৎ বলে ওঠে। ইরফান, তোর বাচ্চা বউকে নিয়ে থাকতে শুরু করলি যে? ফায়েজের কথা ইরফান চোখ তুলে তাকায়, ভ্রু কুচকে বলে। হোয়াট? গতকাল আমাকে এই জন্যই তোর ঘরে যেতে দিলি না। তোর বউ ছিল বলে? ঠিক বললাম না? ইরফান শান্ত চোখে ফাইজের দিকে চেয়ে একটু পর দৃষ্টি সরিয়ে তার হাতে থাকা ফোনে মনোযোগ নিবন্ধ করে বিরক্তি কণ্ঠে বলে। আই ডোন্ট লাইক হার। শুদ্ধ ইরফানের কথা শুনে হাসলো। ফাইজ হেসে বলে। আমি বুঝলাম না, আমার হবু শ্বশুর শাশুড়ি ইরফানের নাম সাদিক রাখলো না কেন? ইরফান তো ভয়ঙ্কর সত্যবাদী, শুধু মুখে যা বলে কাজের সাথে মেলে না। ইরফান রেগে তাকায় ফাইজের দিকে, দাঁতে দাঁত চেপে বলে। ফুল স্টপ দিয়ে দে, নয়তো থাপ্পড় খাবি। কথাটা বলে কানে ব্লুটুথ গুজে নেয়। শুদ্ধ ভ্রু কুচকে বলে। ইরফানের কেস কি বোঝাতো? ইরফানের কেস কি বোঝাতো? আমি এর আগামাথা বুঝি না। ফাইজ দু হাত টানা দিয়ে বলল। তোর কাছে ওর কাহিনী শুনে ভেবেছিলাম বউ বাচ্চা বলে সময় নিচ্ছে। এখন মনে হচ্ছে ও জানাই না ওর সবচাইতে অপসুন্দর মেয়েকে দিয়ে দিয়েছে, কিন্তু সেটা এখনো নিজে বুঝতে পারছে না, অথবা বুঝতে পারলে নিজেকে দাঁড়ানোর চেষ্টা করছে। কারণ বাচ্চা মেয়েকে ভালোবাসলে ওর নিজের কাছে মান ইজ্জত থাকবে না ওর মতে। এরই মাঝে ফারা হাতে একটা ট্রেতে কফি নিয়ে আসে। প্রথমে ইরফানকে দেয়। ইরফান বিনা বাক্যে কফির কাপ নিয়ে তাতে চুমুক দেয়। এরপর ফারা ফাইজকে কফির কাপ দিয়ে লাস্ট কাপ টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ দেখলো সবটা। ফারা বেরিয়ে গেলে শুদ্ধ উঠে দাঁড়ালে ফাইজ ভ্রু কুচকে বলে। কোথায় যাচ্ছিস? শুদ্ধ ফাইজের সামনে দাঁড়িয়ে বলে। তোর বিয়ে পেছাতে। ফাইজ শুদ্ধর হাঁটু বরাবর লাথি দিতে নিলে শুদ্ধ পিছিয়ে যায়, রেগে বলে। তোর ঘাড়তেরা বোনকে সোজা করতে যাচ্ছি, জেনেও ঢং করিস জেনেও ঢং করিস কোন লজ্জায়? বোনের হবু জামাইয়ের সাথে ভিলেনগিরি করতে বাধে না? আসলেই লজ্জা নেই তোদের দুই ভাই বোনের। একজন বিয়ে করতে পাগল, আরেকজন আমাকে ফিরিয়ে দিতে। ফাইজ রেগে গেল শুদ্ধের কথায়। এই বেয়াদবটা সারাদিন তার বোনের জন্য তার হবু বউটাকে টেনেও খোঁটা দেয়। ফাইজ হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে উঠে দাঁড়ালো। শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে বলে। ফিরিয়ে দিতে লজ্জা থাকা লাগে না। স্যাঁচড়ার মতো ঘুরে বেড়ায় যারা, ওদের লজ্জা লাগা উচিত। কি বুঝলি? শুদ্ধ মাথা চুল টেনে ধরলো। তাকে ছেঁচড়া বলছে। মেজাজ বিগড়ে গেল, রেগে বলল। ইরফানের বউয়ের এক্সামটা শেষ হোক, এরপর বোঝাবো আমি ছেঁচড়া নাকি তোরা দুই ভাই বোন। শালা তোদের দুটো আমার সাথে ভিলেনগিরি করেই দিন যায়। ইরফানের কানে ব্লুটুথ। শুদ্ধ আর ফাইজের সাথে এই
এক টপিক নিয়ে নিয়মিত এমন কথা কাটাকাটি হয়। ইরফান এদের সাথে থাকলে বেশিরভাগ সময় কানে ব্লুটুথ লাগিয়ে রাখে। ফাইজ বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আরেক রোবট বসে আছে। আরে দুজনের মাঝে দ্বন্দ্ব লাগছে, থামানো লাগে। আর এক দেখে রোবটকে একটা শিক্ষা দিলেও সেটা মনে হয়। আর এই শালা মানুষ হয়েও রোবট প্রো ম্যাক্স। ইরফান শুনলই না এদের কথা। শুদ্ধ টেবিল থেকে কফির কাপ তুলে নেয়, ডান হাতে বা হাতে ফাইজের হাত টেনে বাইরে যেতে যেতে বলে, আয় তোকে দেখাচ্ছি কে ছেঁচড়া, আমি নাকি তোর ননির পুতুল ডাইনি বোন। ফাইজ শুদ্ধর পিঠে থাপ্পড় দিয়ে বলে। খবরদার, আমার বোনকে ডাইনি বলছিস তো? শুদ্ধ পাত্তা দিল না। ফারা ডাইনিংয়ে মন মরা হয়ে বসেছিল। তার ভাই আর শুদ্ধকে দেখে অবাক হয় ফারা। শুদ্ধ দ্রুত পায়ে এসে ফারাহের সামনে দাঁড়ায়। চোখের পলকে গরম কফি নিজের ডান হাতের উপর ঢেলে দেয়। ফারা চোখ বড় বড় করে তাকায়, শব্দ করে ডাকে, শুদ্ধ ভাই। ফাইজ নিজেও অবাক হয়েছে। কফি চুলা থেকে নামিয়ে ফারা দিয়ে এসেছিল। ফাইজ নিজেও খেয়ে আসলো মাত্র। শুদ্ধর পাগলামিতে ছেলেটা রেগে যায়। ফারা টলমল চোখে চেয়ে থাকে শুদ্ধর লাল দগদগে হয়ে যাওয়া লাল হাতটার দিকে। শুদ্ধ হাত ছাড়া দেয় খুবই আলতোভাবে। বাম হাত চুলের ভাঁজে চালিয়ে মৃদু হেসে বলে, ফারহা, এক গ্লাস পানি খাওয়াও তো, তৃষ্ণা পেয়েছে। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে উঠে দাঁড়ায় না। তার দৃষ্টি শুদ্ধর পুড়ে যাওয়া হাতটার দিকে। শুদ্ধ রেগে ফাইজের দিকে তাকিয়ে বলে, কি পাষাণ বোন বানিয়েছিস দেখ, এক গ্লাস পানি দিতেও কিপটামি করে। ফাইজ তার বোনের দিকে তাকালো। ফারার হাতের উপর কয়েক ফোঁটা পানি। দীর্ঘশ্বাস ফেলে ফারা কেঁদে দিয়ে বলে, ভাইয়া, ভাইয়া শুদ্ধ ভাইয়ের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দাও প্লিজ। শুদ্ধ হেসে বলে, সি, এই হাত ব্যান্ডেজ করানোর জন্য তোর বোন এখন কেমন ছেঁচড়ামি করে দেখ। ফাইজ কিছু বলল না, উল্টো ঘুরে তার রুমে গেল। এদের কথা বলা উচিত সে উদ্দেশ্যে ফাইজ স্থান ছাড়ল, শুধু ফারার সামনে এগিয়ে যায়। ফারা ডাইনিং টেবিলের চেয়ারে বাঁকা হয়ে বসা। শুদ্ধ ফারার সামনে হাঁটু মুড়ে বসে মলিন হেসে বলে, ফারহা, তুমি কেন বিশ্বাস করো না আমি তোমায় ভালোবাসি? ফারা টলমল চোখে শুদ্ধের দিকে চোখ তুলে তাকায়, ভাঙা গলায় বলে। হাত ব্যান্ডেজ করাতে হবে শুদ্ধ ভাই। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, ফারহা, আমার হাতে জ্বালা পোড়া হচ্ছে না, বিলিভ মি। ডান হাতের সাহায্যে বুকের বাঁ পাশে ইশারা করে বলে। এখানে ভীষণ জ্বলছে। ফারা দুহাতে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে, ভাঙা গলায় বলে, তুমি মিশকা আপুকে ভালোবাসতে আমি অনেক প্রমাণ পেয়েছি শুদ্ধ ভাই। তুমি মিশিকা আপুর বিয়ে ভেঙে দিয়েছো। তোমাদের অনেক অনেক ক্লোজ পিকচার আছে। শুদ্ধ রাগান্বিত স্বরে বলে, সে আমার খালাতো বোন ছিল, এই জন্য এসব হয়েছে, এর পেছনে আর কোনো কারণ নেই। আর কি করলে বিলিভ করবে তুমি? আমার ভালোবাসা তোমার কাছে নাটক লাগে, বেয়াদব মেয়ে? ফারা ফুপিয়ে ওঠে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেললো, আবারও রেগে যাচ্ছে। ফারা নিজেকে সামলে দুহাতে চোখ মুছে বলে, শুদ্ধ ভাই, হাতটা ব্যান্ডেজ করো প্লিজ। মিশিকা আপু বলে তো ঠিকই শুনতে। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে যায়। রাগের চোটে পোড়া ডান হাতটা দিয়ে টেবিলের উপর শব্দ করে পাঞ্চ মারে, চিৎকার করে বলে, মিশকা মিশকা মিশকা, আরে ওর বয়ফ্রেন্ড জুটে গিয়েছিল, এই জন্য হেল্প করতে গিয়েছিলাম। ফারা নাক টেনে বলে। হ্যাঁ, সেই বয়ফ্রেন্ড তো তুমি। শুদ্ধ রাগে ফারার গালে থাপ্পড় মেরে দেয়, চিৎকার করে বলে, তুই ভালোবাসার যোগ্যই না, বালের পাত্রে ভালোবাসা ঢালছি এতদিন ধরে। ফারা ঝাপসা চোখে শুদ্ধর দিকে তাকায়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, এই বালের পাত্রেই আরো ভালোবাসা ঢালবো। ভুলেও ভেবো না ক্লান্ত হয়ে বিরহের গান গেয়ে বলবো, পাখি যাও চলে যাও। ওসব আমার ধারা হবে না, এত উদার না আমি। বিরহের গান গাইতে ইচ্ছে করলে গান গেয়ে এরপর তোমায় নিয়ে বাসর ঘরে ঢুকবো, বুঝলে? তুমি আমার বউ হবে, আমারই, ইটস ফাইনাল। কথাগুলো বলে ফারার হাত ছেড়ে দেয়। ফারা ঝাপসা চোখে শুদ্ধর দিকে আরেকবার তাকায়। শুদ্ধ গম্ভীর গলায় বলে। ঘরে যাও। ফারা অপেক্ষা করে না, দৌড়ে তার ঘরে চলে যায়। ফাইজ ঘর থেকে বেরিয়ে আসে, পাশে ইরফান। ফারাকে থাপ্পড় মারা দেখছে তারা। ইরফান দ্রুত পায়ে এসে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ফাইজের বোনকে এভাবে মারছিস কেন? শুদ্ধ ইরফানকে ধাক্কা দেয়, মেজাজ বিগড়ে গিয়েছে। ইরফান রাগ বিরক্ত ঢেলে বলে, মেয়েদের সাথে ঢলাঢলি করে এসে ওর বোনকে মারছিস কেন? আগে মনে ছিল না? শুদ্ধ অবাক হয়ে বলে, আরে তুইও আমাকে বিলিভ করছিস না? আমি বড় বোন ভেবে বেশি ফ্রি ছিলাম মিশকা আপুর সাথে। ইরফান গম্ভীর গলায় বলে, ডিসগাস্টিং। এই ভালোবাসা তোদের?
খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয়। কথাটা বলেই বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এসব আজগুবি লাগলো তার কাছে। ফাও ও কষ্ট পায়। শুদ্ধ রেগে বলে। এই ইরফানের বাচ্চা, আমার চেয়েও করুণ অবস্থা হবে দেখিস। ফাইজ রেগে বলে। আমার বোনকে মারলি কেন? শুদ্ধ বিরক্ত হয়ে বলে। আমার হবু বউ, যা ইচ্ছে করব। যা ভাল লাগছে না, যা ভাল লাগছে না। ও যা জ্বালিয়েছে আমায়, আরো 10টা থাপ্পড় দিলেও কম হবে। তাই দরদ দেখাতে আসিস না। বলেছি না ওকে সিধে করব আমি। তোর বোনের প্রবলেম বুঝি না, ও সেই মিশকাকে নিয়েই পড়ে আছে। মেয়ে যাতে যে এত পেট, যদি জানতাম তাহলে অনুভূতি জন্মানোর আগেই জঙ্গলে গিয়ে বাস করতাম। তোর বোনের জন্য জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। তেরামিও করবে, রেগে মারবো আমি। দাগ পড়বে ওর গালে, বুক পুড়বে আমার। ভাইয়া, শুদ্ধ ভাইয়ের হাতটা ব্যান্ডেজ করে দিয়েছো? ফাইজ তার ঘর থেকে বেরিয়ে ফারার ঘরে এসেছিল। মেয়েটা তাকে দেখে কেমন উতলা হয়ে কথাটা বলল। ফাইজ মৃদু হেসে বলে। ওর হাতে সেবা করতে যেতে নিষেধ করেছে। ফারা রেগে বলে। কেমন বন্ধু তুমি, হ্যাঁ? নিষেধ করেছে আর বাবু হয়ে বসে আছো? ফাইজ ফারার বিছানায় শুয়ে চোখ বুজে বলে। ঘুম পেয়েছে, ডিস্টার্ব করিস না। ফারা এগিয়ে এসে বলে। ইনায়ের সাথে রাশেদের সেটিং করিয়ে দিচ্ছি, দাঁড়াও। এমনিতেই ইনায় তোমাকে পছন্দ করে না। ফাইজ তরাক করে চোখ মেলে তাকায় বোনের দিকে। কিরে ভাই, এরা সবাই তার বউটাকে নিয়ে কেন পড়ে? বউ না হতেই কেউ না কেউ শুধু সুতো টেনে ধরছে। ফারা কথাটা বলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। পেছন থেকে ফাইজ রেগে বলে। এমন কিছু করলে তোর বিয়ে কনফার্ম পাশের বাসায় ভুড়িয়ালা নয়ন দাদার সাথে দিব। বেয়াদব বোন বড় ভাইকে বয়ফ্রেন্ডের চিকিৎসা করতে বলে, না করলে তার বউ নিয়ে টানাটানি করে। আসলে মানুষের মাঝ থেকে লজ্জা শরম উঠে যাইতেছে দিন দিন। ফারা চলে গেলে চোখ বুজে হাসলো ফাইজ। শুদ্ধ আর ফারার ঝামেলা মেটানোর একটা স্কোপ করতেই শুদ্ধ হাত ব্যান্ডেজ করেনি সে। কিন্তু তার বোন যে জেদি, সত্যি সত্যি তার বউয়ের পিছনে লাগবে না তো? লাগলে সেও শুদ্ধকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। বোনটা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। ফারা ফার্স্ট এড বক্স নিয়ে ভাইয়ের ঘরে উকি দেয়। শুদ্ধ ডান হাত মেলে বা হাত কপালের উপর রেখে চোখ বুজে আছে, মনে হচ্ছে ঘুমিয়েছে। ফারা পা টিপে টিপে ঘরের ভিতর প্রবেশ করে। বেডের পাশে দাঁড়িয়ে শুদ্ধর মুখ পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সময় নষ্ট না করে মেঝেতে হাঁটু মুড়ে বসলো। এরপর প্রয়োজনীয় সব ফার্স্ট এড বক্স থেকে বের করে শুদ্ধর হাতের দিকে তাকায়। মনে হচ্ছে ফোসকা পড়ে গিয়েছে। ফারার চোখের কোণ ভিজলো আবারও। কাপা হাতে শুদ্ধর হাত ধরলে শুদ্ধ দ্রুত চোখ খুলে তাকায়। ডান পাশে মাথা রাখায় সেদিকেই বসা অবস্থায় ফারাকে চোখে পড়ল। ফারা তাকায় না শুদ্ধর দিকে, শুদ্ধ তার হাত সরিয়ে নেয়। ফারা এবার অসহায় চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ গম্ভীর মুখে ফারার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, এরপর চোখ সরিয়ে নিয়ে বলে। তোমার ঘরে যাও। ফারা নাক টেনে করুণ সুরে ডাকে। শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুজে নেয়। এই মেয়ে এমনভাবে ডাকে যেন বলবে চলো এক্ষুনি বিয়ে করে নিই। কিন্তু এই তেরা আসে আলগা দরদ দেখাতে, আর আসে তাকে দুর্বল করে দিতে। ফারার আবারও একই সুরে কণ্ঠ ভেসে আসে। শুদ্ধ ভাই, শুদ্ধ চোখ বুজে শান্ত গলায় বলে। হুম। হাতটা দাও প্লিজ, ব্যান্ডেজ করেই চলে যাব। শুদ্ধ শক্ত গলায় বলে। সারাদিন বসে কাঁদলেও সেই সুযোগ পাবে না, তাই চুপচাপ বের হও। ফারা মাথা নিচু করে রইল, ঠোঁট ভেঙে আসছে। মিশকাকে নিয়ে কি প্রবলেম তোমার? ফারা মাথা নিচু করেই বলে। এখন তো আর আপু ডাকতে হয় না, বড়, তবুও নাম ধরে ডাকছো। শুদ্ধ দাঁত কিরমির করলো, ধমকে বলল। যে কোনো সময় আরেকটা থাপ্পড় পড়ার আগেই এখান থেকে যাও। কথাটা বলে চোখ বুজে নেয়। ফারা চুপচাপ বসে রইল। হ্যাঁ না কিছুই বলল না, বসা থেকে উঠলও না। বিয়ের প্রিপারেশন নাও। ফারা নাক টেনে বলে। আমি তোমাকে বিয়ে করব না। শুদ্ধ চোখ বুজে রেখেই ঠোঁটের কোণে খুবই সামান্য হাসি রেখে বলে। তোমার মতামত চাইনি, প্রিপারেশন নিয়ে থাকতে বলেছি। ফারা বাহাতে চোখ মুছে নেয়। শুদ্ধ হঠাৎ অত্যন্ত রেগে থমকে বলে। ফারা, আমি এখান থেকে তোমাকে যেতে বলেছি, আউট। ফারা ভয়ে কেঁপে ওঠে, কিন্তু সে যাবে না, জেদ ধরে বসে রইল। শুদ্ধ নিজেই শোয়া থেকে উঠে বাইরে যেতে যেতে বলে। ওকে ফাইন, আমিই যাচ্ছি। ফারা বসা থেকে দাঁড়িয়ে আবেগী গলায় ডাকে। শুদ্ধ ভাই। শুদ্ধর পা থেমে যায়। এই মেয়েকে ঠিক কি করা উচিত? এভাবে ডাকবে? এক্ষুনি হাত ব্যান্ডেজ হয়ে গেলে আপনিতেই উঠে আসবে, সাথে স্যার স্যার বলে মুখে ফেনা তুলবে। শুদ্ধ খুব ভালো করে জানে। সে তাকালো না পিছনে, হনহন করে বেরিয়ে যায়। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ বাইরে বেরিয়ে ফাইজকে দেখলো। ফাইজ এগিয়ে এসে বলল। আমার বোনকে ফিরিয়ে দিলি কেন? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো, রেগে নাটকীয় ভঙ্গিতে বলল। তোমার ননির পুতুল বোনের জন্য কোথায় জ্বলছে দেখি।
ফাইজ বিরক্ত হলো। শুদ্ধর হাত টেনে বলল, ভাবলাম ভালোবেসবে, আমার বোন ব্যান্ডেজ করে দিলে তুই মিটমিটে হাসবি, হলো তো উল্টো। বুঝছি, শালার হাতে সেবা চাইছিস, আয়। শুদ্ধ বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বলে, চিকিৎসা করালে তোর বোন আপনি আর স্যার ডেকে মুখে ফেনা তুলবে, মেজাজ খারাপ হয়। হাত পোড়ানোর জন্য কতদিন পর ওর তুমি আর শুদ্ধ ভাই ডাক শুনলাম। থাক, আসছি। ফাইজ এগিয়ে এসে বলে, ইরফান চলে গিয়েছে, ডাইভ করতে পারবি না? পারবো। কথাটা বলে পিছনে দাঁড়িয়ে থাকা কান্নামাখা ফারার দিকে একবার তাকায়, এরপর দ্রুত সেখান থেকে চলে যায়। মায়েরাকে তোমার ফুপির বাসায় রেখে আসতে হবে। ইরফান, তার বাবা, তার মা আর ইনায়া টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল। তারেক নেওয়াজের কথা ইরফান কিছু বলল না, মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। রুমা নেওয়াজ রিতাকে ডেকে বলে, মায়রাকে ডেকে নিয়ে আই, এসে তুইও খেতে বসে পড়। রিতা মাথা নেড়ে মায়রার ঘরে যায়। কিছুক্ষণের মাঝেই মায়রা ঘর থেকে বেরিয়ে আসে। রিতা রুমা নেওয়াজের পাশে চেয়ারে বসলে মায়রা দাঁড়িয়ে থাকে। ইরফানের পাশে চেয়ারটা একমাত্র ফাঁকা। ইরফানের দিকে আর চোখে তাকায়। রুমা নেওয়াজ মায়রার দিকে তাকিয়ে বলে, কি হলো, বসছে না কেন? শাশুড়ির কথায় মায়রা ধীর পায়ে এসে ইরফানের পাশে চেয়ারে বসে পড়ে। কাপা হাতে প্লেটে ভাত বেড়ে নেয়। ইরফান মাথা নিচু করে আর চোখে মায়রার হাতের দিকে তাকায়। বিরক্ত হয়, এই মেয়ের হাত কাঁপছে তার উপস্থিতিতে, এটা তার ধারণার বাইরে নয়। মায়রা ধীরে ধীরে খাওয়া শুরু করে। ইরফানের খাওয়া শেষ, উঠতে নিলে তারেক নেওয়াজ আবারও বলে, আমি তোমাকে কিছু বলছি ইরফান। ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে। তুমি নিয়ে যা। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বললেন, আমার কাজ আছে, তোমাকে যেতে হবে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে। কবে যেতে হবে? তারেক নেওয়াজ মায়রার দিকে তাকিয়ে বলে। কতদিন আগে যেতে চাও আম্মু? মায়রা খাবার মুখে নিয়ে অবাক হয়ে বলে। কোথায়? তারেক নেওয়াজ হেসে বললেন, তোমার এক্সামের আর 3 দিন আছে, এসএসসি দিবে না? মায়রা বুঝলো তার গ্রামে যাওয়ার কথা বলছে, মাথা নেড়ে বলল। কালকে যাই। তারেক নেওয়াজ ইরফানের দিকে তাকিয়ে বলে, তোমার ফুপির বাড়ি রেখে আসবে মায়েরাকে, ওর বাবার বাড়ি নয়, বুঝেছো? ইরফান ভ্রু কুচকে তাকালো। বাবার বাড়ি থাকতে তার ফুপুর বাড়ি কেন, ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগলো। সাথে রুমা নেওয়াজ ইনায়া দুজনে অবাক হলো। তবে তারেক নেওয়াজ কিছু বলল না, তারাও কেউ জিজ্ঞাসাও করলো না কিছু। মায়েরা বুঝলো তাকে ইরফান রাখতে হবে। আমতা আমতা করে শ্বশুরের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি রেখে আসতে পারবেন না? তারেক নেওয়াজ হেসে বলল। আমার কাজ আছে আম্মু। মায়েরা মন খারাপ করে খাবারে মন দিল। বাম পাশে ইরফানকে এখনো বসে থাকতে দেখে ঘাড় বাঁকিয়ে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। মায়েরা ধীরে ধীরে চোখ সরিয়ে তার প্লেটে থাকা ভাতের দিকে আনে। এই লোক এমন করে তাকিয়ে থাকে কেন, মায়েরা বোঝে না। কি অদ্ভুত, লাস্ট বেশ কয়েকদিন হলো শুধু গম্ভীর চোখে রোবটের ন্যায় তার দিকে তাকিয়ে আছে, এখনো তাকিয়ে আছে। মায়েরার অস্বস্তি হয়, দ্রুত খাওয়ার চেষ্টা করে, উদ্দেশ্য খেয়েই দৌড় দিবে এখান থেকে। এই লোক তো যায় না। ইরফান মায়েরাকে নাকে মুখে খেতে দেখে রেগে যায়। কিছু বলার আগেই মায়েরার কাশি উঠে যায়। ইরফান মায়েরার সামনে এক গ্লাস পানি রাখে। মায়েরা দ্রুত তার সামনে থেকে পানি নিয়ে খায়। নাকে মুখে ভাত উঠে গিয়েছিল। ইরফানের ইচ্ছে করলো মায়েরার কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে। জোরে ধমক দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় খাবার জন্য মুখিয়ে থাকো। এই মেয়ে, তুমি বাচ্চা? মায়েরা কেঁপে ওঠে, চোখ জোড়ায় পানি টলমল করছে। না, ধমক খেয়ে নয়, খাবার নাকে মুখে উঠেছে বলে। ইরফান আর মায়েরার দিকে সবাই চেয়ে আছে। মায়েরা সবার দিকে অসহায় চোখে তাকালো, সবাই মায়েরার দিকে। আর ইরফান মায়েরার দিকে। মায়েরা আর চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকটা তাকে দিনরাত অত্যাচার করে মারে। উফ, আগেই ভালো ছিল, দুটো থাপ্পড় মেরে হাওয়া হয়ে যেত। আর এখন পাশে বসে উল্টো পাল্টা ভাজে। মায়েরা ধীরে ধীরে ইরফানের দিকে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি যান। হোয়াই? মায়েরা তার সামনে বসা ইনায়ের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে। আপু, তোমার এই তার শাশুড়ির দিকে তাকিয়ে থেমে যায়। তার ছেলেকে কিছু বললে আবার তাকে ধমক খেতে হয়। অতঃপর মেকি হেসে বলল, আপু, তোমার খাওয়া শেষ হয়েছে? ইনায়া তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান চোখ মুখ শক্ত করে মায়েরার দিকে চেয়ে আছে। খাওয়ার মাঝে বারবার কথা বলছে। তার ভাই মায়েরাকে এখনো যে থাপ্পড় মারেনি এই ঢের, ইশারায় দেখালো। চুপচাপ খাও। মায়েরা বিরক্ত হয়ে বলে, তোমার ভাইয়াকে আমি ভয় পাই না, বুঝলে? সব সময় আমার ভেজে খাওয়ার ধান্দায় থাকে। তোমার ভাইয়াকে। ইরফান গম গমে গলায় ধমক দেয়। শ্যাট আপ। কানের কাছে এমন রাম ধমক খেয়ে মায়েরা চোখ বুজে কেঁপে উঠে। তারেক নেওয়াজ গম্ভীর মুখে চেয়ে আছে। রুমা নেওয়াজের চোখে বিরক্তি। ইরফান দ্রুত উঠে গটগট পায়ে চলে যায়। এরপর রুমা নেওয়াজ সহ তারেক নেওয়াজ ঘরে চলে যায়। তারেক নেওয়াজের মুখে হাসি ছিল। ঘরে গেলে তার স্ত্রী বিরক্ত হয়ে বলে, তোমার আবার কি হলো? ছেলে ছেলের বউ
এখন তুমিও সব জুটেছ পাগলের দলে। তারেক নেওয়াজ কিছু বলল না, একটু পরপর আফসোসের সুরে বলল, আমার ছেলেটা আমার মতো হতে পারলো না। আমি তোমাকে এখনো ভালোবাসি বলি ভেবে দেখো। রুমা নেওয়াজ কটমট চোখে স্বামীর পানে চাইলেন। তোমার ছেলের বউ যেমন বাচাল, তোমার ছেলে প্রয়োজনেও কথা বলে না। বিয়ের আগে দেখনি এই মেয়ে এত কথা বলে? দুই মেরুর দুইজন জুড়ে দিয়েছ। ইরফান এমনই, ওর পাশে যাহারা বসে এভাবে খাবার খেলে গলায় বাঁধলে, বা এমন বাচাল হলে ধমক খেয়ে বসে থাকতো। বেশি ভাবা বাদ দাও, নয়তো দেখবে তোমার ছেলে মেয়েটাকে হঠাৎ ওর বাপের বাড়ি রেখে এসেছে চলেছে একেবারে। তখন তুমি শ্বশুর হয়ে ছেঁকা খেয়ে বসে থাকবে। তারেক নেওয়াজের মুখ চুপসে যায়। ইরফানের মা মিথ্যা কিছু বলেনি, কপালে চিন্তার ভাঁজ পড়ে। যদি নেগেটিভ কিছু হয় তাহলে সে নিজেই হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। ছেলেটার এমন খাপছাড়া স্বভাব এতদিন মানলেও আজ কেন যেন তিক্ত লাগলো। মায়েরার সাথে খারাপ কিছু হলে এর মাত্রা বাড়বে বই কমবে না। মায়েরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ইরফানের খবর নেই তো। কোথাও বেরোতে নিলে মেয়েদের নাকি লেট হয়, আর এখানে ইরফানের লেট হচ্ছে। মায়েরা হাতের ব্যাগ নিয়ে ঢং করে করে এপাশ ওপাশ করে হাঁটছে। আপাতত কেউ নেই ডাইনিংয়ে। চুপ থাকার মেয়ে তো সে নয়। ইরফান উপর থেকে নেমে এসে মায়েরাকে এভাবে একা একা ঘুরতে দেখে বিরক্ত হয়। মায়েরার পিঠ হঠাৎ ইরফানের সঙ্গে ধাক্কা খায়। মায়েরা দ্রুত পেছনে ফিরে ইরফানকে দেখে চোখ নামিয়ে নেয়। ইরফান গম্ভীর গলায় বলে, স্টুপিড বাদর। মায়েরা চোখ তুলে তাকিয়ে বলে। আর আপনি লেট লতিফ। ইরফান বিরক্ত হয়ে এগিয়ে যায়, পিছু পিছু মায়েরা যায়। সবার থেকে বিদায় নেওয়া শেষ। ইরফানের পাশের সিটে বসে মায়েরা। মেয়েটার মন ভীষণ খারাপ মায়ের জন্যে। তার বাড়ি যাবে না সে। বাবা থাকলে নিশ্চয়ই জোর করে নিজের মেয়েকে তার বাড়ি নিয়ে যেত। বিষণ্ণ মনে মেয়েটা রাস্তার দিকে চেয়ে থাকে, দুহাত গাড়ির জানালা ঠেকিয়ে রেখেছে, অনেকটাই বাইরে বেরিয়ে আছে। ইরফান মায়েরা কেমন চুপচাপ দেখে ড্রাইভ করার মাঝে একটু পরপর তাকায়। খেয়াল করলো মায়েরার দু হাতের বেশ অনেকটা বাইরে বেরিয়ে আছে। রেগে যায় সে। ডান হাতে স্টিয়ারিংয়ে রেখে বাঁ হাতে মায়েরার বাহু ধরে জোরে টান দেয়। এত জোরে টান খেয়ে মায়েরা পড়তে পড়তে বেঁচে যায়। ইরফান আবারও সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে দেয়। মায়েরা রেগে বলে, আপনার কি প্রবলেম? ডান হাতের বাহু ডলতে ডলতে বলে, হাত দুটো মনে হয় সরকারি পেয়েছে। উফ। ইরফান রেগে বলে, শাট আপ স্টুপিড বাদর। মায়েরা বিরক্ত হয়ে আবারও জানালার দিকে তাকালে দেখলো কাজ তুলে দেওয়া। মায়েরার মন খারাপ হয়ে যায়। কি সুন্দর হাওয়া যাচ্ছিল, এই লোকটা ভেস্তে দিচ্ছে। ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, কাজটা একটু নামিয়ে দিন না। ইরফানের গম্ভীর স্বর। নো। মায়েরা মুখ ভেঙচি কাটে। কিছু দূর গেলে রাস্তার পাশে ফুচকা দেখে দ্রুত ইরফানের দিকে তাকায়। বলার আগে মুখ চুপসে যায়। এই লোক তাকে কিছুই করতে দেবে না, এমন পাশা লোক এই দুনিয়ার দুটো আছে কিনা তার সন্দেহ। তবুও ক্ষীণ আশা নিয়ে বলে, ইনায়াপুর ভাইয়া। মায়েরা সম্বোধনে ইরফান অদ্ভুত চোখে তাকায় মায়েরার দিকে একবার। মায়েরা আমতা আমতা করে বলে, আপনি আমাকে বউ মানেন না, আমিও আপনাকে স্বামী মানি না, তাই এটা বলছি। পছন্দ হয়নি? ইরফান রেগে বলে, স্টুপিড জাস্ট শাট আপ, নয়তো থাপ্পড় দিয়ে গাল লাল করবো। মায়েরা গালে হাত দিয়ে মিনমিন করে বলে, একটু ফুচকা খাওয়াবেন প্লিজ? আমি আপনাকে করলা ভাজি করে খাওয়াবো, প্রমিস। ইরফান ব্রেক কষে মায়েরার দিকে চেয়ে থমকে বলে। হোয়াট? মায়েরা ধমক খেয়ে ঝাঁকি দিয়ে উঠে, জিভে কামড় দেয়। করলা তো তার পছন্দ, এই লোকের অপছন্দ। ভুলভাল বলে ফেলেছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই প্লিজ, আপনাকে পছন্দের খাবারই খাওয়াবো, আপনার কাপড় কেচে দেবো, আপনি চাইলে তাও ফুচকা খাওয়ান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ভাবে হয়তো ফুচকা আনতে গিয়েছে। মুখে হাসি ফুটে উঠে বিড়বিড় করে, যতটা খারাপ ভাবি ততটা না। 2 মিনিটের মাথায় ইরফান গাড়ির দরজা খুলে সিটে বসে। মায়েরা ইরফানের হাতের দিকে তাকালে দেখলো ফুচকা নেই, কিন্তু ছোট কিছু একটা। ইরফান গম্ভীর মুখে স্কচ টেপের উপর থেকে কাগজ ছিঁড়লে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার দিকে তাকালে মায়েরা তার ঠোঁট চেপে ধরে, দরজার সাথে চেপে যায়। ইরফান মায়েরার দিকে এগুলে মায়েরা বাঁ হাতে তার ঠোঁট চেপে ডান হাতে ইরফানের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়। চুনোপুটি শরীরের মায়েরা তো এমন বলিষ্ঠ শরীরের ইরফানের সাথে পারে না। ইরফান মায়েরার 2 হাত একসঙ্গে তার বাঁ হাতের মুঠোয় চেপে ধরে। নির্বিকার চিত্তে ডান হাতের সাহায্যে মায়েরার মুখে স্কচ টেপ লাগাতে নিলে মায়েরা চিৎকার দিয়ে বলে, না না প্লিজ, আর কথা বলবো না, প্রমিস প্রমিস। বলতে বলতে ইরফানের গলার কাছে তার মুখ নিয়ে ঠেকায়, যেন ইরফান তার মুখে স্কচ টেপ লাগাতে না পারে। সেভাবেই বিড়বিড় করে, আর কথা বলবো না তো, সরি সরি, ছেড়ে দিন। ইরফান চোখ বুজে শ্বাস টানে, দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড।
এরপর ঢোক গিলে মায়রার 2 হাত ছেড়ে মেয়েটাকে তার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সরে এসে তার সিটে মাথা এলিয়ে চোখ বুজে দীর্ঘশ্বাস টানে। ডান হাতের শার্টের দুটো বোতাম খুলে আলগা করে দেয়। বাঁ হাতে স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। মায়রাকে ধাক্কা দিয়ে মেয়েটার মাথা গাড়ির কাচের সাথে ধাক্কা লাগে। মায়রা বাঁ হাতে মাথা ডলে। ভীত চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান চোখ খুলে মায়রার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট আর একটা কথা বলে এই কষ্টটা পুরো মুখে লাগাবো, স্টুপিড কোথাকার। এরপর এসি ছেড়ে গাড়ি স্টার্ট দেয়। মায়রা সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। মনে মনে বিড়বিড় করে, একটা ফুচকা খেতে চাওয়ায় কি করলো, কি পাষাণ! উফ, দাজ্জাল লোক একটা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।